নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব জরাসন্ধের লেখা একটি গল্প, তিলোত্তমা। অত গভীর মনোযোগ দিয়ে কি দেখছো? বলতে বলতে ঘরে ঢুকলেন মিস্টার ঘোষ। বড় সওদাগরি অফিসে অনেকখানি উপরতলার চাকুরে। ছুটির দিন বলে বেশ কিছুটা ঢিলে ঢালা। মুখে পাইপটি অবশ্য ঠিক আছে। কাছে এসে যেন আঁতকে উঠলেন। আরে, এ যে দেখছি বাংলা কাগজ। লাহিড়ী সাহেব মাথা না তুলেই একটু হাসলেন। কারে পড়লে বাঘেও ঘাস খায়, জানো তো? মানে? এবার মুখ তুললেন মিস্টার লাহিড়ী। সামনের টেবিলের ওপর ছড়ানো খবরের কাগজখানা গুটিয়ে রাখতে রাখতে বললেন, পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখছিলাম। রমলা বললে এতে নাকি অনেক ভালো ভালো মেয়ের খোঁজ পাওয়া যায়। তা না হলে এই সব ট্রাস আমি পড়ি? ম্যাটারের কথা না হয় ছেড়েই দিলাম। চেহারা দেখো, তেমনই ছাপা। একটা শীটে চোখ বুলোতেই মাথা ধরে গেছে। লাহিড়ী সাহেবের পুরো নাম তিনকড়ি লাহিড়ী। আধুনিক ভদ্র সমাজে যা উচ্চারণ করা যায় না। এই নামের জন্যে দীর্ঘদিন পরলোকগত পিতামাতার উপর তার ক্ষোভ আজও মেটেনি। দুটি সন্তান অকালে মারা যাবার পর একে নাকি তারা 3 কড়ি দিয়ে কিনে নিয়েছিলেন জমের হাত থেকে। সিলি সুপারস্টিশন। কিন্তু স্কুল কলেজে ওই নাম থাকায় পরে আর বদলাতে পারেননি। তবে লোকের কাছে তিনি টি লাহিড়ী নামেই পরিচিত। ইংরেজ আমলেই শ্বশুরের টাকায় বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এসেছিলেন। ঘরে বাইরে সাহেবিয়ানার পত্তন তখন থেকেই। ইংরেজ চলে যাবার পর সেটা আরও বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পসার। ছেলেকে ডাক্তারি পড়িয়েছেন এবং বিলেত পাঠিয়েছেন। সেখান থেকে আরও গোটা কয়েক বড় বড় ডিগ্রি সংগ্রহ করে দেশে এসে যাতে কোনো একটা বিষয় স্পেশালিস্ট হয়ে বসতে পারে, জাঁকিয়ে বসার মতো প্রাথমিক উপকরণ জোগাবার জন্য তৈরি হচ্ছিলেন। ছেলে এই দুটি উদ্দেশ্যের প্রথমটি ভালোভাবেই পূরণ করেছে। অর্থাৎ তার নামের পরে এমন কতগুলো হরফ যুক্ত হয়েছে যা বিধান রায় প্রমুখ 2-4 জন অত্যন্ত কৃতী ছাত্র ছাড়া আর কোনো ভারতবাসী আজ পর্যন্ত অর্জন করতে পারেনি। লাহিড়ী সাহেবের দ্বিতীয় উদ্দেশ্য অবশ্য সফল হয়নি। সে ওখানেই একটা বৃহৎ অঙ্কের চাকরি জোগাড় করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। সুদূর ভবিষ্যতেও দেশে ফেরার কোনো ইচ্ছা নেই। মিসেস লাহিড়ী বড়লোকের ঘর থেকেই এসেছিলেন, তবে সেখানকার ধরন ধারণ খুব একটা আধুনিক নয়। শীর্ষেন্দুকে বিলেত পাঠাতে তার আপত্তি ছিল না, তবে তার আগে একটা মনমতো বউ ঘরে আনার ইচ্ছা ছিল। স্বামীর কাছে প্রকাশও করেছিলেন। লাহিড়ী সাহেব কথাটাকে বিশেষ আমল দেননি। ইন্দুর উপর তার প্রগাঢ় আস্থা। বাপ মায়ের অমতে সে কিচ্ছু করবে না। তাছাড়া ধরে নিয়েছিলেন সে তো কয়েক বছর পরেই ফিরে আসছে এবং এখানেই প্র্যাকটিস করবে। ততদিন একটি যুবতী মেয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা তাদের কাছে পড়ে থাকবে, সেটা কারো পক্ষে সুখকর হবে না। আর একটা কথাও ভেবেছিলেন, এখানকার একজন MBA-র চেয়ে একটি ফরেন ডিগ্রিওয়ালা কৃতী ছেলের পাত্র হিসাবে কদর অনেক বেশি। বিয়ের বাজারে বড় রকম দাও মারার অভিপ্রায়ও হয়তো মনে মনে পোষণ করেছিলেন লাহিড়ী সাহেব। মিস্টার ঘোষ বললেন, মেয়ের খোঁজ করছো? ছেলে আসছে নাকি? হ্যাঁ, ডিসেম্বরের মাঝামাঝি এসে পড়বে। পুরো মাস দেড়েক সময়ও নেই। এর মধ্যে একটা মেয়ে ঠিক করে ফেলতে হবে। বিয়ে করতে রাজি হয়েছে? তাহলে রাজি করাতে হয়েছে। অত টাকা রোজগার করে, ফ্ল্যাট কিনেছে লন্ডনে। এদিকে একা, দেখাশুনো করবার কেউ নেই। তাই আমরা দুজনেই অনেকদিন ধরে লিখছিলাম, কদিনের জন্য এসে বেথা করে বউ নিয়ে চলে যাও। ইংরেজি জানা ভালো মেয়ের তো আর অভাব নেই এখানে। শেষ পর্যন্ত মতি ফিরেছে। মাকে লিখেছে, 15 দিনের ছুটিতে যাচ্ছি, তার মধ্যে যা করবার করো। বিজ্ঞাপনে কিছু পেলে? মেয়ে তো আছে এক গাদা, পছন্দ সেই একটাও চোখে পড়ল না। তাই ভাবি আমি একটা ইনসারশন দিয়ে দিই। তাই ভালো, পাত্রপক্ষের রিকোয়ারমেন্ট জানিয়ে দিলে সেই মতো পার্টিই আসবে। তার থেকে বেছে নেওয়া সহজ।
তাহলে এসো, এখনই একটা ড্রাফট করে ফেলা যাক। আমার আবার বাংলা টাংলা তেমন আসে না। আমারও তাই, তবে কিছুটা হেল্প করতে পারবো আশা করি। তুমি আগে একটা দাঁড় করাবার চেষ্টা করো। লাহিড়ী সাহেব একটা প্যাড নিয়ে শুরু করলেন। লন্ডন প্রবাসী, উচ্চ উপাধিধারী, উচ্চ উপার্জনকারী। ঠিক হচ্ছে তো? মিস্টার ঘোষ একটু ভেবে বললেন, শেষ শব্দটা যেন কেমন কেমন লাগছে। হাই ইনকাম বলতে চাও তো? হ্যাঁ, ওটাই তো আসল। তাহলে সুউপায়ী বলতে পারো। ঠিক বলেছ, কাগজেও ওই কথাটা দেখলাম দু এক জায়গায়। মিস্টার লাহিড়ী লিখে চললেন, সুউপায়ী ডাক্তার পাত্রের জন্য প্রকৃত সুন্দরী, উজ্জ্বল, গৌরবর্ণা, দীর্ঘাঙ্গী, উচ্চশিক্ষিতা, স্বাস্থ্যবতী, লাবণ্যময়ী, মধুর স্বভাবা। আর কি লিখব? উচ্চশিক্ষিতার পর ব্র্যাকেটে লিখে দাও ইংরেজি ভাষা ও কথাবার্তায় বিশেষ ব্যুৎপত্তি সম্পন্না। ওটাই তো আগে দরকার। অনেক এমএ পাস মেয়ে পাবে, 2 লাইন ইংরেজি বলতে পারে না। সেরকম হলে তো চলবে না। ঠিক বলেছ। এবার তাহলে শেষ করি? না, রমলাকে একবার জিজ্ঞেস করা দরকার, তার যদি কোনো ফরমাস থাকে। মিসেস লাহিড়ীকে ডেকে পাঠানো হলো। তিনি খসড়াটা শুনে বললেন, আসল কথাই তো বাদ দিয়েছ। ভালো বংশের মেয়ে হবে, সংসারের কাজকর্মও জানা চাই। বয়সটাও বলে দাও, 20 বছরের বেশি হলে খোকার সঙ্গে মানাবে না। মায়ের সঙ্গে মেয়েও এসেছিল। সে বলল, আর নাচ গানের কথাও তো লেখনি, অন্তত গান না জানলে চলবে কেন? লাহিড়ী সাহেব যোগ করলেন, সৎ বংশজাত, গৃহকর্ম নিপুণা, সঙ্গীতজ্ঞা, অনূর্ধ্ব 20 বছর বয়স্কা ব্রাহ্মণ পাত্রী আবশ্যক। সদ্য তোলা ফটো সমেত যোগাযোগ করুন। ঘোষ সাহেবের দিকে চেয়ে একটু যেন কৈফিয়তের সুরে বললেন, আমার অবশ্যই জাত সম্বন্ধে কোনো অমত ছিল না, কিন্তু রমলার আবার বামুন না হলে চলবে না। রমলা সঙ্গে সঙ্গে বললেন, তা যাই বলো, আমার ঠাকুর আছেন, সেখানে আমি যাকে তাকে ঢুকতে দিতে রাজি নই। সবটা যখন পড়ে শোনালেন মিস্টার লাহিড়ী, ঘোষ সাহেব বললেন, এক কাজ করলে হয় না? অত কথা না বলে শুধু লেখো একটি তিলোত্তমা আবশ্যক। তাতে অনেক খরচ বাঁচবে, আর আমাদের বক্তব্য ঠিকঠাক বলা হবে। লাহিড়ী হাসলেন, তা মন্দ বলনি। বিশেষণের লিস্টিটা বড্ড বেশি লম্বা হয়ে গেল, কিন্তু কোনটা কাটা যায় বলো? মিসেস বললেন, কোনোটা কাটতে হবে না, ওই বেশ আছে। ছেলের যোগ্যী মেয়ে চাই তো। লাহিড়ীর মনে মনে সন্দেহ ছিল, এরকম অর্থাৎ এত অধিক গুণান্বিতা মেয়ে কারো ঘরে আছে কিনা। বললেন, দেখা যাক কিরকম রেসপন্স পাওয়া যায়। ফটো দেননি সকলে, অন্যান্য বিষয় পছন্দ হলে পরে পাঠাবেন বলে জানিয়েছেন। যে কখানা ফটো পাওয়া গেল তার মধ্যে বেশিরভাগই সরিয়ে রেখে দিলেন রমলা। তার ছেলে সত্যিই সুপুরুষ, সুতরাং মেয়ের রূপ সম্বন্ধে কড়াকড়ি করার অধিকার তার আছে। 2-3টি ছবি তার নজরে পড়ল। বাকি চিঠিগুলো পড়বার পর স্বামী স্ত্রীতে পরামর্শ করে মাত্র 2টি পার্টিকে ছবি পাঠাতে লেখা হলো। কদিনের মধ্যে ছবি এসে গেল। তারপর ঘোষ সাহেব, তার স্ত্রী এবং আরও 2-3টি আত্মীয় বন্ধু নিয়ে নির্বাচন সভা বসল। ঘণ্টা 2-এর অধিবেশনে নানা তরফ থেকে বিচার বিবেচনা করে 3টি কনেকে দেখতে যাওয়া স্থির হলো। দেখার পর আবার এক দফা দীর্ঘ আলোচনা। তাতে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো গেল না। কোনো না কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিল। তখন ঠিক হলো 3 জনের একটি সিলেকশন বোর্ড গঠন করা হোক। কর্তাগিন্নি তো থাকবেনই, পারিবারিক বন্ধু ও বিচক্ষণ ব্যক্তি হিসাবে রইলেন মিস্টার ঘোষ। চেহারা, শিক্ষা, কণ্ঠস্বর, রুচি, হাবভাব ইত্যাদি বিষয়ের একটা দীর্ঘ তালিকা তৈরি হলো এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা নম্বর বসালেন 3 বিচারক। এমনই করে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করল তাদের মধ্যেও অমিল রয়ে গেল। বোর্ডের একজন মেম্বার যে মেয়েকে ফার্স্ট বলে ঘোষণা করলেন, অন্য একজনের মার্কশিটে তার স্থান হলো সেকেন্ড।
তখন নিজেদের মধ্যে একটা রফা করে একটি পাত্রীকে নির্বাচন করা হলো। সে সত্যিই তিলোত্তমা। ঘোষ বললেন, আমাদের কাজ তো চুকলো, কিন্তু ছেলের পছন্দ অপছন্দ জানতে হবে তো। সে সময় কই, বলে উঠলেন মিস্টার লাহিড়ী। 3 দিন পরেই সে এসে যাচ্ছে, থাকবে মাত্র 2 সপ্তাহ। তার মধ্যেই সব কিছু মিটিয়ে বউ নিয়ে চলে যাবে। কনে পক্ষকে তৈরি হতে হবে তো। আমাদেরও একটা আয়োজন আছে। একেবারে নমনম করে সারা যাবে না, কাজেই আমাদের সিলেকশনই ফাইনাল। তুমি কি বলো রমলা? আমারও মনে হয় খোকা আমাদের কথার উপর কথা বলবে না। সে তো সেদিনও লিখেছে, তোমরা যা কিছু করবার করে রেখো, আমি দিন 15-র বেশি থাকতে পারবো না। তাছাড়া ইন্দু আমাদের সেরকম ছেলে নয়। বেশ গর্বের সঙ্গে যোগ করলেন লাহিড়ী। সব ব্যাপারেই বাপ মার ওপর নির্ভর। পাত্রীপক্ষকে পাকা কথা দেওয়া হলো। পাত্রের শিক্ষা দীক্ষা, চাকরি ইত্যাদি বিষয় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ফটোও পাঠানো হয়েছিল। তারা তো হাতে স্বর্গ পেলেন। এয়ারপোর্টের নিষিদ্ধ এলাকার বাইরে সদল বলে অপেক্ষা করছেন লাহিড়ী দম্পতি, তাদের মেয়ে শিপ্রা, মিস্টার ও মিসেস ঘোষ এবং আরও কিছু আত্মীয় বন্ধু। ভাবি বৈবাহিককেও নিয়ে এসেছেন লাহিড়ী সাহেব। কনেকেও আনবার ইচ্ছে ছিল, সে সলজ্জ সংকোচে এড়িয়ে গেছে। ঠিক সময়ে বিশাল জেট এসে দাঁড়ালো। যাত্রীরা নামতে শুরু করেছে। ওই তো শীর্ষেন্দু। একটু কাছে আসতেই শিপ্রা বলল, দাদা কি দারুণ সুন্দর হয়েছে দেখো মা। মা অভিভূত হয়ে পড়েছিলেন। একটা কি বলতে গেলেন, স্বর ফুটল না। কাজ শেষে প্রণাম করতেই ছেলেকে জড়িয়ে ধরলেন। 2 চোখ জলে ভরে গেল। শীর্ষেন্দু বাবাকে প্রণাম করে বলল, তোমাকে একটু রোগা দেখাচ্ছে বাবা। ওহ নো, আমি ঠিক আছি, বলে ছেলের পিঠে হাত রাখলেন। মিস্টার ও মিসেস ঘোষ এবং অন্যান্য পরিচিত সকলকেও যথাযোগ্য সম্ভাষণ করল শীর্ষেন্দু। শিপ্রার পিঠে সস্নেহে হাত রেখে বলল, তুই এত বড় হয়ে গেছিস? আমি ভাবছিলাম কোনো আননোন লেডি ফ্রেন্ড অব দ্য ফ্যামিলি। নমস্কার করতে যাচ্ছিলাম। ভাবি বৈবাহিকের সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন লাহিড়ী। সেই মুহূর্তে শীর্ষেন্দু পিছন ফিরে একটি মেয়ের বাহু ধরে এনে দাঁড় করালো তাদের সামনে। ঘোর কালো রং, ঠোঁটে গাঢ় লিপস্টিকের প্রলেপ, মোটাসোটা বেঁটে চওড়া কপাল, সামনের দাঁত দুটো ভীষণ উঁচু। পরিচয় করিয়ে দিল, মিস নোবুটু, মাই ফিয়ন্সে। আফ্রিকার মেয়ে। ওর বাবার লন্ডনে মস্ত বড় হোটেল আছে। ও সেসব দেখাশুনো করে। লন্ডন এয়ারপোর্টে আলাপ। প্লেনে সিট পড়েছিল পাশাপাশি। সেখানেই প্রপোজ করলাম। সি হ্যাজ অ্যাগ্রিড। ইন্ডিয়া দেখতে এসেছে, একসঙ্গেই ফিরব। বর্ণনাটা যাদের কাছে দিচ্ছিল তারা যেন সকলেই প্রচণ্ড ইলেকট্রিক শক খেয়ে অচল হয়ে গেছেন। কারো কোনো সাড়া পাওয়া গেল না। শীর্ষেন্দু বাবার দিকে চেয়ে বলল, আমি তোমাদের সঙ্গে যেতে পারছি না। ওকে গ্র্যান্ড হোটেলে পৌঁছে দিয়ে পরে যাচ্ছি, তোমরা চলে যেও। শুনছিলেন জরাসন্ধের লেখা একটি গল্প, তিলোত্তমা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।